সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। আজকে তারা নৈরাজ্য তৈরি করেছে, ব্লকেট ব্লকেট খেলা খেলছে, যেখানে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়ছে। রোগীরা যেতে পারছে না চিকিৎসালয়ে, ডাক্তারেরা রোগীর চিকিৎসা করতে যাবে, সেই বাস্তবতাও আজকে বিনষ্ট করার মতো একটি পরিবেশ আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাই যে একটি বিষয় যেখানে সকল পক্ষই আন্তরিক, যেখানে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ ইতিমধ্যেই পূরণ করা হয়েছে, সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে? আজকে দেখুন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের তথাকথিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, আপনারা দেখুন, তারা প্রথমে বলেছে যে তারা 2008 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয়, তারা তাদের আন্দোলন থেকে, তাদের 2018 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয়, তারা ইস্তফা দেবে আন্দোলন থেকে, আন্দোলনের একটি যৌক্তিক সমাপ্তি তারা টানবে। 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে, তারা সেখান থেকে তারা অনর্থকভাবে আজকে তাদের আন্দোলন জারি রেখেছে। এরপরে তারা বলেছে কমিশন গঠন করার কথা নির্বাহী বিভাগের কাছে। এর মধ্যে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি পর্যবেক্ষণ দিয়েছে আমাদের নির্বাহী বিভাগের প্রতি, এবং 7ই আগস্ট অ্যাপিলেট ডিভিশনের শুনানি রয়েছে। এখন আবার তারা 180 ডিগ্রি ঘুরে কি বলছে যে আইনসভা নাকি এই বিষয়ে একটি আইন প্রণয়ন করবে, অথচ কোটা সবসময় একটি চলতি বিষয়। কোটা সবসময় নির্বাহী বিভাগ অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাস্তবতার আলোকে সবসময় সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ আজকে আমরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য নারীদের অন্তর্ভুক্তির কথা বলছি। আজকে একটি ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং সকল স্তরের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আজকে ক্ষুদ্র আমাদের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলছি। আজকে প্রান্তীয় অঞ্চলের নিম্নবর্গীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, তাদের একটি প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুরক্ষামূলক নীতি থাকা প্রয়োজন, সেটি আমরা কথা বলছি। সার্বিকভাবেই এটি একটি পলিসি ডিসকাশনের বিষয়। এটি আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বারবার বলছি, এটি মব জাস্টিস কিংবা স্পট ডিসিশনের কোনো বিষয় নয়। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রাষ্ট্র পরিচালনার কিছু মৌলিক নিয়ম কানুন রয়েছে। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা প্রত্যেকটিরই সুস্পষ্ট সীমারেখা রয়েছে, এবং বাংলাদেশের ছাত্র সমাজ যুগে যুগে বিচার বিভাগের স্বাধীনতার জন্য, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং সেপারেশন অফ স্টেটস, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এবং আইনসভার পার্থক্য স্বাতন্ত্রীকরণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই করছে। আজকে যারা নিজেদেরকে স্বঘোষিত মেধাবী দাবি করছে, তারা কি নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পার্থক্য জানে না? তারা কি আইনসভা এবং নির্বাহী বিভাগের কাজের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে, পরিপূরক রয়েছে, সমন্বয় রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে কি তারা অবগত নয়? এবং আমরা আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা প্রশ্ন উত্থাপন করেছি যে তারা আসলে চায় কি। তারা বলছে কোটা না মেধা, আবার গণমাধ্যমের বন্ধুদের কাছে তারা বলছে তারা কোটা সংস্কার চায়। এবং এই যে মেধার টেন্ডার নেয়া, এটি আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছেও আজকে আমরা তুলে ধরতে চাই, কারণ একটি সরকারি নিয়োগ প্রক্রিয়া, এটি আমরা প্রশ্ন হচ্ছে এটি নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ থাকছে কিনা, আমরা একটি যৌক্তিক পলিসি গ্রহণ করছি কিনা, এটি বিষয়। এটি তো মেধা কিংবা অমেধার লড়াই, সেটি নয়। এবং গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই যে কাদেরকে মেধাবী বলা হচ্ছে এবং কোটা কোথায় প্রয়োগ হয়, এ সম্পর্কে তো আমাদের যারা প্রফেশনাল আন্দোলনকারী, তাদের তো প্রফেশনালি এইসব বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ছিল। আমাদের গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই 43তম BCS এ আপনারা জানেন যে পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 4,42,832 জন। প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় 5 লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 15,229 জন। 5 লাখ থেকে 15,000, এই 15,000 শিক্ষার্থী কি মেধাবী নয়? এবং শুধু তাই নয়, লিখিত পরীক্ষায় 15,000 শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরে ভাইবাই গিয়ে 2,163 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এবং যখন ক্যাডার সার্ভিসে আমরা তাদেরকে নিয়োগ দেই, ঠিক সেই মুহূর্তে কোটার বিষয়টি প্রয়োগ করা হয়। তাহলে এই যে 43, এই 5 লাখ থেকে যে 15,000 শিক্ষার্থী, সে যে 15,000 থেকে যে 3,000 শিক্ষার্থীর কাছে আরো নিচে শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে, তারা কি মেধাবী নয়? এই যে মেধা এবং অমেধা, কোটা না মেধা, এ ধরনের একটি প্রোপাগান্ডা আমরা পরিচালনা করছি, এটি কি সুস্থতার পরিচায়ক? এটি কি মেধার পরিচায়ক?
নাকি মেধার নামে এটি মেধাহীন একটি বিতর্ক আজকে বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি কয়েক আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি। এবং আজকে আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয় এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যেই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই। তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়? তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি এবং আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং এই অভিজ্ঞতাগুলো আমরা বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই। 2018 সালে যারা কোটা বাতিলের আন্দোলন করেছে, যে আহ্বায়ক যে ফোরামটি দ্বারা গঠন করেছে, আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে, আন্দোলনকারীদের একজনও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এবং বর্তমান সময়েও সেই একই রকম বাস্তবতা আমরা পরিলক্ষিত করছি কিনা সেই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে রয়েছে। এবং আমরা লক্ষ্য করছি এটি একটি সরকারের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা, সমতার নীতি, বৈষম্য নিরসনের নীতি আমরা প্রয়োগ করব। তারা মুখে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ আমাদের বাংলাদেশে নারীরা যে প্রশাসনিক চাকরিতে 25% রয়েছে, প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরিতে আমাদের নারীদের অংশগ্রহণ যে কম রয়েছে, নারীদেরকে সামনের দিকে নিয়ে এসে যে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে হবে, বৈষম্য নিরসন করতে হবে, সেই বিষয়ে আমাদের ছাত্র বন্ধুদের, আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কথা আমরা দেখতে পাই না। এবং আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে 2018 সালের পরিপত্র জারি করার আগে আমাদের নারীদের সরকারি চাকরিতে, বিশেষ করে বিসিএস ক্যাডার এপিএসসির আওতাধীন পরীক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল 25 থেকে 26%। পরবর্তী সর্বশেষ বিসিএস এ আপনারা জানেন যে সেটি 20%-এর নিচে নেমে এসেছে সর্বশেষ বিসিএস এ। যে কারণে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করার জন্য, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য আমাদের যে নিয়ম নীতি থাকা প্রয়োজন, সাংবিধানিক সুরক্ষা প্রয়োজন, সেটি তো আমাদেরকে অবশ্যই রাখতে হবে। তাহলে কি তারা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছে নাকি বৈষম্য জারি রাখার জন্য তারা আন্দোলন করছে এবং আমাদের নারীদেরকে সমাজের প্রতিপক্ষ বানাচ্ছে, নারীদেরকে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে রাখার লক্ষ্য তারা চরিতার্থ করতে যাচ্ছে, সে বিষয়ে আমাদের গণমাধ্যমের বন্ধুরা অবগত রয়েছেন বলে আমরা জানি। এবং আমাদের বিভিন্ন জাতিসত্তার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা রয়েছে, আপনারা জানেন যে এই 2018 সালের পরিপত্র জারি করার আগেও খুব বেশি বিভিন্ন আমাদের 50-এর অধিক বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তা রয়েছে। 20 জন 21 জন করে তারা আমাদের এই পিএসসির আওতাধীন বিসিএস পরীক্ষায় তারা অংশগ্রহণ করার সুযোগ পেত। পরবর্তীতে সর্বশেষ বিসিএস আমরা দেখেছি মাত্র 2 জন পার্বত্য চট্টগ্রাম থেকে, একজন নিরীক্ষা ক্যাডার, একজন প্রশাসন ক্যাডারের সুযোগ পেয়েছে। তার মানে কি আমরা তাদেরকে আমাদের ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমরা এক ধরনের প্রোটেকশন দেব না, যেটি আমাদের সাংবিধানিক অঙ্গীকার? এবং এটিতে আমরা সুস্পষ্টভাবে বলছি যে যিনি পরীক্ষায় ভালো করছে না, বাংলাদেশের আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তার অংশগ্রহণেরই সুযোগ নেই। সবাই মেধাবী, এর মধ্য থেকে মেধাবীদের মধ্য থেকে যারা প্রতিযোগিতায় প্রাগ্রসর তাদেরকে বাংলাদেশের আমলাতন্ত্রে নিয়োগ করা হয়। এবং আমরা আজকে দাবি করছি যে আমরা এমন অবস্থায় একটি যেন পৌঁছে গেছি, আন্দোলনকারীদের ভাবগতি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে যে অঞ্চল ভিত্তিক যে বৈষম্য রয়েছে, প্রান্তীয় অঞ্চলের মানুষের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চনা রয়েছে, সেখান থেকে পুরোপুরি আমরা যেন সরে এসেছি, সেই জায়গা যেন একটি সুষম রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ইতিমধ্যেই, সেই ধরনের একটি ভাবগতি আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে, মেধার স্বর্গে নয়, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। এবং আমাদের কাছে যেটি পরিসংখ্যান রয়েছে আমাদের নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে, বিসিএস পুলিশে আপনারা জানেন যে 36তম বিসিএস এ মাত্র 14 জন, 37তম বিসিএস এ 14 জন, 38তম বিসিএস এ 12 জন, 40তম বিসিএস এ 10 জন, 41তম বিসিএস এ 4 জন নারী আমাদের এই প্রশাসনিক প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এবং পুলিশ সার্ভিসে যদি দেখেন যে আমাদের 41তম বিসিএস এ পুলিশ সার্ভিসে 18টি জেলা থেকে কোনো প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারিনি। 40তম বিসিএস এ 24টি জেলা থেকে একজন পুলিশও নিয়োগ লাভ করতে পারেনি। এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা। সে কারণে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আমাদের নারীদের জনসংখ্যার হার 50 থেকে 50 এবং 49 নারী পুরুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ আমাদের যেটি রয়েছে সরকারি, আমাদের সব ধরনের সকল গ্রেডের চাকরিতে 29.29 আমাদের নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার। এই কারণে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই তথ্যগুলো আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে ছাত্র সমাজের কাছে আমরা নিয়ে আসতে চাই। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের এই কোটা ইস্যু নিয়ে, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয়, একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই,
যুগোপযোগী সুরাহা চাই এবং সেটির জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পার্বত্য চট্টগ্রাম নারী আমাদের আমাদের প্রতিবন্ধী গোষ্ঠী এবং আমাদের জাতি আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী প্রান্তীয় অঞ্চলের মানুষ আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতামত সার্বিক বিষয়ের আলোকেই তো একটি সরকারি সিদ্ধান্ত একটি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। যে কারণে আজকে আপনারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যৌক্তিক সংস্কার চাই। বাংলাদেশ ছাত্রলীগও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া যেন মেধাভিত্তিক, সমতাভিত্তিক, বৈষম্য নিরসনের উপযোগী, ইনক্লুসিভ হয়, সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে মব জাস্টিস নয়, কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে এই সমস্যাটির একটি সমাধান তৈরি করা সম্ভব। আজকে দেখুন যে শাহবাগকে অবরোধ করা, ব্লকেট তৈরি করা, চাইলেই তো জাদুঘরের সামনে সমাবেশ করা যায়, চাইলেই তো সন্ত্রাস বিরোধী রাজু ভাস্করদের সামনে সমাবেশ করা যায়। এখনই তো এমন নয় যে ঠিক এই মুহূর্তে যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি, কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করব। যৌক্তিক সংস্কারের অংশ হিসেবে আনুপাতিক হারটি কিরকম হতে পারে, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সে মতামত সংগ্রহ করব, সাধারণ শিক্ষার্থীদের কাছে বাস্তব তথ্য উপাত্ত আমরা তুলে ধরবো, সেটির আলোকে আমরা যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা তুলে ধরবো এবং এর মধ্যে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে। সেটির পরেই কিন্তু একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত, একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত, একটি টেকসই সমাধান হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং যতক্ষণ পর্যন্ত না এটির একটি যৌক্তিক সুরাহা হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে, আইনসঙ্গত উপায়ে তাদের যে লড়াই রয়েছে আমাদের, সেই লড়াইকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো। সে কারণে আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রত্যাশা করছি যে অনতিবিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে। সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে, তারাও নিয়মিত ক্লাস পরীক্ষা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায়, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্রদলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি, তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি। আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে। আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল, একটি ভালো এক্সিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল, আইনগত শাসনের প্রতি, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে। এই আশাবাদ রেখে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন এবং পলিসি অ্যাডভোকেসিতে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মতামত জানিয়েছি। তারা চিঠি দিয়ে, লিখিতভাবে কিংবা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেও তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিতে পারে। আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক সুরাহা করতে পারবো এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ যেন ফিরে আসে এবং নতুন করে কোনো নৈরাজ্যমূলক ঘটনা যেন না ঘটে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই প্রত্যয় সুস্পষ্টভাবে উচ্চারণ করছি। আজকের মিট দ্য প্রেসে আমাদের গণমাধ্যমের বন্ধুরা তাৎক্ষণিকভাবে এসেছেন, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই মিট দ্য প্রেসের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।